ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ প্রধানমন্ত্রীর। ফ্যাসিবাদের উত্থানে সহযোগিতা কিনা ভাবার আহ্বান। আধিপত্যবাদের কাছে মাথা নত করলে জনগণ সমুচিত জবাব দেবে মন্তব্য বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা করেছে। মহেশখালী ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ। আজ রাত থেকে আংশিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে। এবং এবার কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থামানোর চেষ্টা, শিগগিরই চুক্তি জানালেন ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগের গুজব নাকচ পেজেশকিয়ানের। বাংলাদেশ কখনো আর তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, বরং জুলাই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে চায় সরকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে কেউ কেউ অহেতুক দাবি তুলে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে এমন অভিযোগ করে সরকার প্রধান প্রশ্ন তোলেন, এটি ফ্যাসিস্টদের আবারও উত্থানের সহযোগিতা কিনা তা ভেবে দেখতে হবে। 2 বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দুয়ার খুলল। 24-এর আন্দোলনের স্মৃতিচিহ্ন ধরে রাখতে বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারকগুলো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। জুলাইয়ে নিহত পরিবারের স্বজনদের উপস্থিতি ও স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়। 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গী হবে, নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে পূর্বসূরিদের সাহসিকতা। পরাজিত পতিত বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। একটি মহল দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তারা পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি ভেবে দেখার আহ্বানও জানান সরকার প্রধান। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। কোনো অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বয়ানের ইতিহাস যাতে জাদুঘরে না আসে সে আহ্বানও জানান তারেক রহমান। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না, ইনশাআল্লাহ। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডকুমেন্টারিকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের উপস্থিতিতেই হট্টগোলের ঘটনা ঘটেছে।
এনসিপির অভিযোগ, ডকুমেন্টারিটি একপেশে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পরে কথা বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের ওপর জোর দেন তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বর্বরতার জন্য কোনো অনুশোচনা বা আত্মসমালোচনা নেই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে জুলাই নিয়ে যে ডকুমেন্টারি দেখানো হয় তা নিয়ে কিছুটা হট্টগোল দেখা দেয়। এটিকে একপেশে বলে অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, আপনারা সকলে শান্তভাবে বসে অনুষ্ঠানটাকে সম্পন্ন হতে দিন। আমরা ডকুমেন্টারিতে যে অসঙ্গতিগুলো আছে, যে একপেশাভাবে নির্মাণ করা হয়েছে, ইতিহাসের যে অংশগুলো এখানে মিসিং আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। বিশেষত 3 আগস্টের যে ঘটনা, এক দফার যে ঘটনা, সেটাই ডকুমেন্টারিতে প্রদর্শিত হয় নাই। পরে অনুষ্ঠান থেকে বের হয়ে যান আক্তার হোসেন সহ এনসিপি নেতারা। শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পরিস্থিতি স্বাভাবিক করতে মঞ্চে উপস্থিত অতিথিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আপনারা এখানে এসে কথা বলুন, আপনাদের মধ্যে থেকে যে বক্তব্য দিতে চান। অল্প কিছুক্ষণ পরই অনুষ্ঠান শুরু হলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশ তৈরি হয়। জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদেরকে অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? তো আমি আসলে বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাদের খোঁজ নিয়ে দেখেন যে তারা খুব দুর্বিষহ জীবনের মধ্যে চলাফেরা করছে। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেন, যে কোনো পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরা উচিত। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। ফ্যাসিবাদ কায়েম করা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। তো অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশ। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের কাজ করার আহ্বানও জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, তাদের এরকম নাগরিক নাই যে উদ্যত সঙ্গীনের সামনে দুহাত তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে নতুন যাত্রাপথ তৈরি করবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাইয়ের ইতিহাসকে ধারণ করবে গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাই জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আরেকটি বিপ্লব অনিবার্য। সরকার গণভোটে গণরায় বাস্তবায়ন না করে প্রতারক হিসেবে জাতির সামনে নিজেদের নাম রেজিস্ট্রেশন করে নিয়েছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, গ্যাসের সংকট দেখিয়ে দাম বাড়ানো জনগণের সাথে ধোঁকা। ত্যাগ আর অদম্য সাহসের পথ পেরিয়ে যে ইতিহাস লেখা হয়েছিল, আজও তার প্রতিধ্বনি শোনা যায় মানুষের কণ্ঠে। 2 বছর পেরিয়েও জুলাই শুধু স্মৃতিতে নয়, দাবি, স্বপ্ন আর প্রত্যাশার নাম। শহীদদের আত্মত্যাগ, আহতদের বেদনা আর লাখো মানুষের ঐক্য বারবার মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল স্মরণ করার জন্য নয়, তার অঙ্গীকার বাস্তবায়নেরও দায়িত্ব রয়েছে।
দিনটি উপলক্ষে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলের গণসমাবেশ অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে। জনসমাগম ছাড়িয়ে যায় গুলিস্তান 0 পয়েন্ট সহ আশেপাশের এলাকা। এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। সরকারের সমালোচনা করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংস্কারের গুরুত্ব। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। 5 বছর নয়, 5 মাসের মধ্যে আপনাদের পতন জনগণ ঘটাবে। বেঈমান মুনাফিককে দিয়ে দেশের কখনো মঙ্গল হবে না। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণরায়ের পাহারাদার জনগণ, প্রয়োজনে জীবন দিয়ে হলেও তা বাস্তবায়নের আন্দোলন চলবে। লক্ষণ ভালো নয়, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আটাক করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। ফ্যাসিবাদীরা যে সমস্ত জুলুম করেছে, অপকর্ম করেছে, এই 5 মাসে আপনারা সবগুলার রেপ্লিকা, ফটোকপি আপনারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো শাসক গোষ্ঠী যদি আধিপত্যবাদের কাছে মাথা নত করে, তাহলে জনগণ তার সমুচিত জবাব দেবে। আপনারা ঐক্যবদ্ধ আছেন, থাকবেন, বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি। জুলাই শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। জুলাই সনদ বাস্তবায়ন করে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলার কথা জানান সবাই। সকালে চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, সরকারি বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সর্বস্তরের জনগণ। প্রতিটি সংস্কার প্রস্তাব জনগণের সব অংশীজনদের মতের ভিত্তিতে গৃহীত হবে বলে জানান প্রতিমন্ত্রী। জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক এবং ন্যায় ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার জানান রাজনীতিক নেতারা। যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে জুলাই স্মৃতিস্তম্ভে ঢল নামে সর্বস্তরের মানুষের। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার জানান সবাই। আমরা চাই যে এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ যেন জন্ম না নেয় এবং এই বাংলাদেশে একটি সোনার বাংলা যেন গড়ে ওঠে, এটা আমাদের প্রত্যাশা। সিলেটে সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা প্রশাসকের নেতৃত্বে আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানায়। আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনায় পালিত হচ্ছে জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানানো হয়। ঠিক গত 2 বছর আগে এই সময় আমি গুলিবিদ্ধ হয়েছিলাম এবং সেই বুলেটটি এখনও আমার মেরুদণ্ডে আছে এবং সেটা বের করা সম্ভব নয়। হয়তোবা বের করতে গেলে পঙ্গুত্ব বরণ করতে হতে পারে। আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি, আমি যতদিন বেঁচে আছি বুলেটটা নিয়ে, ততদিন যেন আমি সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি। সেই বিপ্লব আর সেই অভ্যুত্থানের আমাদের সূর্য সন্তানেরা যারা জীবন উৎসর্গ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থান দিবসকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান। এছাড়া লক্ষ্মীপুর, বগুড়া, ফেনী, গোপালগঞ্জ সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক।
গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য শুধু সরকারের পতন ছিল না, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। দেশ আবারও পুরনো রাজনীতিতে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য রুমিন ফারহানা। আমি ছাত্র শিবিরেরও না, ছাত্র দলেরও নাই। এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে। দলগুলোর যে তাদের অঙ্গ সংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে। এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটা ইঙ্গিত করে। জুলাই যোদ্ধারা যেভাবে দেশের জন্য জীবন বাজি রেখে লড়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ও তেমনি মানুষের সেবা করতে চায়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনা সভায় তিনি আরও বলেন, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হলেও তারা দোসররা এখনও রয়ে গেছে। এদের ব্যাপারে সতর্ক থেকে ষড়যন্ত্র মোকাবিলা করে বৈষম্যহীন একটি দেশ গড়তে একসাথে কাজ করতে হবে সবাইকে। অনুষ্ঠানে জুলাইয়ে আহতদের প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখব। আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় কায়েম করব, এই শপথ আজকে আমাদের নিতে হবে। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালে মেরামত কাজ শেষ হওয়ায় আজ থেকে আংশিকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হতে পারে। এতে শিল্প, বিদ্যুৎ উৎপাদন, সিএনজি এবং আবাসিক খাতে চলমান গ্যাস সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড জানায়, টার্মিনালটি চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে দৈনিক 200 থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। আগামী সপ্তাহে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে বলেও জানায় কর্তৃপক্ষ। মহেশখালীর এই ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট কমে যায়। এর ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও বিদ্যুৎ খাতে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে এবার নিচ্ছে নতুন মোড়। কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালী খুলতে চুক্তির আভাসে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। 48 ঘন্টার মধ্যে চুক্তির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন সেনাদের হতাহতের তথ্য গোপনের অভিযোগে বিপাকে পেন্টাগন। ইরানেও চলছে রাজনৈতিক নাটকীয়তা, যদিও পদত্যাগের গুজব উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত। অবরোধের অংশ হিসেবে এরই মধ্যে 45টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। দেশের ভেতরেও তোপের মুখে পেন্টাগন। ইরান যুদ্ধে ঠিক কত মার্কিন সেনা মারা গেছে এই তথ্য গোপনের গুরুতর অভিযোগ উঠেছে। ডেমোক্রেট আইন প্রণেতারা শুরু করেছে তদন্ত। তাদের দাবি, যুদ্ধ আইন এড়াতেই নিহতের তালিকা গায়েব করছে পেন্টাগন। এর মধ্যেই আশার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট, দিলেন সংঘাত বন্ধের ইঙ্গিত। আমাদের আলোচনা দারুণভাবে এগোচ্ছে, দ্রুত সব জানতে পারবো। ইরান আলোচনা করতে চেয়েছে, তবে বলে রাখছি, তারা যদি আবারও পিছিয়ে যায় চরম আঘাত হানা হবে। মার্কিন প্রেসিডেন্ট এমন দাবি করলেও সরাসরি আলোচনার কথা অস্বীকার করছে তেহরান। যদিও মধ্যস্থতাকারী কাতার শুনিয়েছে আশার বাণী। তাদের দাবি, আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। ট্রাম্প ও কাতারের আমিরের ফোনালাপের পরই আসে সুখবর। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে যায় প্রায় 5% বেশি। মার্কিন অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও বেশ আশাবাদী। তারা বলছেন, বুধবারের মধ্যেই চুক্তি হতে পারে, খুলে যেতে পারে অবরুদ্ধ হরমুজ প্রণালী। বসে নেই তেহরানও, হরমুজ প্রণালীতে নতুন নিরাপদ নৌরুট খুঁজছে তারা। যুদ্ধের ডামাডোলের মাঝে ইরানের নতুন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুজব। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি মোটেও পদত্যাগ করছেন না। পেজেশকিয়ানের দাবি, জাতীয় ঐক্য ভাঙতেই বিরোধীরা এই মিথ্যা গুজব ছড়াচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক চাপ, অন্যদিকে ইরানের নিজেদের ঐক্য ধরে রাখার লড়াই। শেষ পর্যন্ত কি এই অঞ্চলের শান্তি ফিরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সাফে অংশ নেওয়া 7 দলের মধ্যে সবচেয়ে দামি দল বাংলাদেশের। দলের বাজার মূল্যে ভারত পাকিস্তানকে অনেকটাই পেছনে ফেলেছে হামজা সুমিত্রা। অন্যদিকে সাউথ এশিয়ার সবচেয়ে দামি খেলোয়াড় এখনও হামজা চৌধুরী। সেরা 5-এ আছে বাংলাদেশের 2 ফুটবলার, যাদের নিয়ে সাফে 23 বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন বুনছে বাংলাদেশ।
নভেম্বরে ঘরের মাটিতে বসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। নতুন কোচ, নতুন দল এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে 23 বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্নে বিভোর লাল সবুজের জার্সিধারীরা। তবে শুধু অলীক স্বপ্ন নয়, পরিসংখ্যান ও দলের শক্তিমত্তা জানান দিচ্ছে সাউথ এশিয়ায় এখন হামজারাই সেরা। ট্রান্সফার মার্কেটের সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল এখন বাংলাদেশ। 7 দেশের মধ্যে সর্বোচ্চ বাজার মূল্য নিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান সহ সব দলকে। বাংলাদেশের বাজার মূল্য 7.25 মিলিয়ন ইউরো, বাংলায় যা প্রায় 131 কোটি 53 লক্ষ টাকা, যেখানে দ্বিতীয়তে থাকা পাকিস্তানের মূল্যের সাথে বাংলাদেশের পার্থক্য প্রায় 3 মিলিয়ন ইউরোর। ভারতের পুরো দলের মূল্য 4 মিলিয়ন এবং সাফের সর্বনিম্ন বাজার মূল্যের দল মালদ্বীপ, যাদের পুরো দলের বাজার মূল্য 7,75,000 ইউরো। খেলোয়াড়দের বাজার মূল্য বাজিমাত বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি খেলোয়াড় হামজা চৌধুরী, যার মূল্য 4 মিলিয়ন বা 56 কোটি 91 লক্ষ টাকা। 3 মিলিয়ন বাজার মূল্য নিয়ে দ্বিতীয়তে আছেন পাকিস্তানের আবদুল্লাহ ইকবাল। 2,50,000 ইউরোর বাজার মূল্য নিয়ে সেরা 5-এ আছেন বাংলাদেশের রাকিব হোসেন ও মোহাম্মদ হৃদয়। দেশের মাটিতে টুর্নামেন্ট আর নতুন কোচের অধীনে আত্মবিশ্বাসী দল। শুধু আয়োজক হিসেবেই নয়, এবারে সাফে নামে ভারে পরিসংখ্যানে শিরোপার জন্য ফেভারিট বাংলাদেশ। দুচোখে শিরোপার স্বপ্ন হামজাদের। তবে কি অবশেষে পেছনে পড়বে 23 বছরের গ্লানি? জানতে অপেক্ষা করতে হবে আসরের শেষ পর্যন্ত। নাইম হামিদ, ডিবিসি নিউজ। অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ডারউইনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অজিদের বিপক্ষে 2 টেস্টের সিরিজে এটাই বাংলাদেশের ম্যাচ। 3 দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। 3 দিনের এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে নাজমুল শান্তর দল। অস্ট্রেলিয়ান কন্ডিশনে বাউন্সি উইকেটে ব্যাটারদের মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, সে সাথে টাইগার বোলারদের অচেনা উইকেটে বল নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।